আবিরের আদরের ভঙ্গির কথোপকথন শুনে মেঘ লজ্জায় নুয়ে পড়েছে। মুখ দিয়ে আর কোনো কথাই বের হচ্ছে না। মেঘের দুগাল লাল হয়ে গেছে, নাকের ডাগায় ঘাম জমে চিকচিক করছে। অডিও কলে আর মেসেজে মেঘের কথা রাজ্যত চললেও ভিডিও কলে আবিরের সাথে কথা বলতে মেঘের হিমশিম খেতে হয়। গত ১.৫ বছরে আবির যতটা ভদ্র থাকার চেষ্টা করেছে, এই ২-৩ মাসে ভদ্রতার সেই মুখোশ সরে গেছে। সব বিধিনিষেধ ভুলে মেয়েকে আপন করার এক বিচিত্র প্রচেষ্টা চলছে। আবিরের অব্যক্ত দৃষ্টি সর্বক্ষণ কিছু ব্যক্ত করতে চায়, আর অবাঞ্ছিত দৃষ্টিতেই মেঘ বারংবার ঘায়েল হয়। আবিরের সাথে যতবার কথা হয়, কল কাটার আগে মেঘের শেষ কথা থাকে, আই মিস ইউ। আবিরকে কিছু বলার সুযোগ না দিয়েই কল কাটে প্রতিবার। মেঘের এমন কর্মকাণ্ডে নিঃশব্দে হাসা ছাড়া আবিরের আর কিছুই করার থাকে না। রাত ১১টার দিকে তানভীর বন্যার নম্বরে কল দিল। আজ প্রথম কলটাই রিসিভ হলো। ওনার মৃদু স্বরে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জ্বর কমেছে? কিছুটা। ওষুধ খেয়েছ? জি, আপনি খেয়েছেন? না। বন্যা উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠল, এত রাত হয়ে গেছে, এখনো খাননি কেন? একটা কাজে শহরের বাহিরে আসছিলাম, অনেক রাত হয়ে গেছে। তেমন দোকানপাট খোলা নেই, ২-১টা খোলা আছে, কিন্তু খাবারের মান তেমন ভালো না, তাই খেতে ইচ্ছে করেনি। সারা রাত না খেয়ে থাকবেন? তুমি হঠাৎ আমার খাবার নিয়ে এত চিন্তা করছো কেন? ঘটনা কি? আমার সামান্য জ্বর দেখে আপনি সন্ধ্যায় যেভাবে ডাক্তার দেখাতে উতলা হয়ে গিয়েছিলেন, তখন কি আমি কিছু বলেছি? এটাকে সামান্য জ্বর বলে না বন্যা। ১০৩ থেকে ১০৪ ডিগ্রি ফারেনহাইট জ্বর কখনোই স্বাভাবিক না। তার থেকেও বড় কথা, এত জ্বর নিয়ে তুমি ঘুরতে বের হলে কোন বিবেকে? এই ম্যাচিউরিটি তোমার? আমি কখন বললাম আমি ম্যাচিউর? তাছাড়া আজ না বের হলে হয়তো জীবনের সেরা মুহূর্তটা মিস করতাম। মানে? কিসের সেরা মুহূর্ত? তেমন কিছু না, তবে অনেক কিছু। বনুর মতো তুমিও শুরু করো না প্লিজ। এমনিতেই খাইনি, মাথা ঘুরছে। তোমার কথা শুনে মনে হচ্ছে এখনই বেহুশ হয়ে যাব। কি হয়েছে বলো প্লিজ। মনে ফিসফিস করে বলল, আপু আসছে, ভাই। বন্যা কল কেটে দিয়েছে। তানভীর থম মেরে বসে আছে। একটু পর আবিরকে মেসেজ দিল। খানিক বাদেই আবিরের কল আসছে। রিসিভ করতে আবির বলল, তোকে আমি একটা কাজ দিয়েছিলাম, তা না করে এত রাতে কার সাথে কথা বলছিস? তানভীর স্বাভাবিক কণ্ঠে জানালো, বন্যার সাথে কথা বলছিলাম, আর তোমার কাজ শেষ করে কথা বলেছি। আমি তো তোমার মতো না যে সব কাজ ফেলে বউয়ের সঙ্গে প্রেম করতে লেগে যাব। দূর, বেশি কিছু বলতেও পারি না, কারণ বোনটাও তো আমার। আমি ঠাট্টা স্বরে শুধালো, এত রেগে আছিস কেন? কি হয়েছে ভাই? রেগে থাকবো না কেন? একটা গুরুত্বপূর্ণ বিষয় না আলোচনায় বসেছি, সবকিছু ফাইনাল। তোমার সিদ্ধান্ত নেওয়ার জন্য জাস্ট কল দিয়েছি। ২ মিনিটের আলাপ, সেখানে তুমি আমার কল তো রিসিভ করলাই না, উল্টা আমায় ব্লক দিলা। এখন আবার আমায় বলতে আসছো আমি কাজ ফেলে কার সঙ্গে কথা বলি? বা ভাই। আবির স্বভাবসুলভ গম্ভীর কণ্ঠে বলল, প্রেমের সময় যারা ব্যাগরা দেয় তারা মানুষরূপী আগাছা, বুঝলি? আমি আগাছা হলে তুমিও আগাছা। আমার প্রেমের সময় তুমিও ব্যাগরা দিয়েছ? একদমই না। আমি একবার কল দিয়েছি, ওয়েটিং পেয়ে সঙ্গে সঙ্গে কল কেটে দিয়েছি, আর একটা কলও দেইনি। তুই কথা শেষ করে মেসেজ দিয়েছিস, তারপর আমি কল দিয়েছি। আর তুই? আমি বারবার কল কেটে দিচ্ছিলাম, তারপরও তুই কল দিয়েই যাচ্ছিলি। হয়েছে, আমি মানছি আমি আগাছা। শুধু তুমি না, সবার জীবনেই আগাছা আমি। ম্যাকুবের মতো এক মেয়ের প্রেমের প্রস্তাবে রাজি হয়ে বাসার সবার চোখে আগাছা হয়েছি। ওই মেয়ের জন্য নিজের পড়াশোনা ধ্বংস করেছি। রাজনীতি নামক মুখোশধারী মানুষের সাথে প্রতিনিয়ত বাকবিতণ্ডায় জড়াচ্ছি। এখন মা একজনকে মন থেকে ভালোবাসি, কিন্তু তার জীবনেও আমি ফেদান পদে আছি। আহারে, আগাছাময় জীবন আমার। আবির মোলায়েম কণ্ঠে বেশ কিছুক্ষণ বোঝানোর চেষ্টা করলো। তানভীর সভাপতি নির্বাচনের ১ বছর কেটে গেছে, ৩ বছর কমিটি। এই ১ বছরে তছনছ হয়ে গেছে। কমিটির উদ্দেশ্যে ঐক্যবদ্ধ জোট ভেঙেছে আরো ৩-৪ মাস আগে। সহসভাপতি, যুগ্ম সম্পাদক আর সাংগঠনিক সম্পাদকের একের পর এক দ্বন্দ্বে প্রতিনিয়ত হিমশিম খাচ্ছে তানভীর। স্থানীয় নেতা সহ এমপি মন্ত্রীরাও সামান্য সমস্যার সমাধান করতে পারছে না। মিটিংয়ে এসব মেনে নিলেও সুযোগে একজন আরেকজনের মাথা ফাটাতে ব্যস্ত।
তানভীরের সঙ্গে কারো পার্সোনাল শত্রুতা নেই ঠিকই, কিন্তু চোখের সামনে নীতিবিরোধী কর্মকাণ্ড সহ্যও করতে পারছে না। সেই সঙ্গে বন্যাকে নিয়ে আছে তার সুদূর চিন্তাভাবনা। বন্যার পরিবারে বন্যার বাবা সরকারি চাকরিজীবী, বড় বোনও তাই। এমনকি বন্যার আত্মীয় স্বজন বেশিরভাগই সরকারি চাকরিজীবী। বন্যার আপুর জন্য সরকারি চাকরিজীবী ছেলে খোঁজা হচ্ছে। সেখানে বন্যা তার বোনের থেকেও বেশি ব্রিলিয়ান্ট, দেখতে শুনতে মাশাল্লাহ। তাই স্বাভাবিকভাবেই বলা যায় বন্যাকে বিয়ে করার জন্য তানভীরের বিন্দুমাত্র যোগ্যতাও নেই। বন্যাদের বংশের কেউ কখনো রাজনীতি করেনি। সেখানে তানভীরদের বাসায় স্বয়ং আলী আহমেদ খান এককালে এলাকার সুপরিচিত রাজনীতিবিদ ছিলেন। গ্রামের বাড়িতে এখনো অনেকে ওনাকে নেতা হিসেবেই চিনেন। পারিবারিক ও ব্যক্তিগত শত্রুতার কারণে একসময় রাজনীতি ছেড়ে গ্রামের সাথে সম্পর্ক ছিন্ন করে ঢাকায় চলে আসেন। হয়তো বাবার রক্তের টানে কলেজ জীবনে আবিরও টুকটাক রাজনীতিতে জড়িয়েছিলেন। তবে পুরোপুরি জড়ানোর আগেই কলেজের এক স্যার আবিরকে বুঝিয়ে রাজনীতির চিন্তাভাবনা ছাড়িয়ে পড়াশোনার প্রতি মনোযোগী করেন। আব্বু আর স্যারের কথা মেনে আবিরও রাজনীতি নিয়ে তেমন ভাবেনি। কিন্তু তানভীর আবিরের মতো না। ওই মেয়ের কারণে বাসায় যখন ঝামেলা হয়েছিল তখন 2-3টা নেতা আলী আহমেদ খান ও মোজাম্মেল খানকে বাজে কথা বলেছিলেন। সেখান থেকেই তানভীরের ভেতরে জেদ কাজ করে, আর সে রাজনীতি করার সিদ্ধান্ত নেয়। রাজনীতি করতে না দিলে পড়াশোনা করবে না বলে হুমকি পর্যন্ত দিয়েছে। তখন বয়স কম ছিল। আর তানভীর এতটাই জেদি ছিল যে আবিরও তাকে মানাতে পারেনি। তাই বাধ্য হয়ে তানভীরকে বেশ কিছু শর্ত দিয়ে আবির রাজি হয়েছিল। কয়েক বছরেই তানভীরের মন উঠে গেছে। একদিন কথায় কথায় মেঘের মুখে শুনেছে বন্যার রাজনীতি একদম পছন্দই না। তাই ইদানিং তানভীরের মাথায় ভূত চেপেছে। সে রাজনীতি ছেড়ে পড়াশোনা করবে, চাকরি নিয়ে বন্যাকে বিয়ে করবে। একটা সময় তানভীরের রাজনীতির জন্য আবিরকে প্রচুর বকা খেতে হয়েছিল। তবে এখন সবাই মোটামুটি স্বাভাবিক। তানভীরকেও নিয়েও কোনো মাথা ব্যথা নেই। অথচ তানভীর হুট করে সিদ্ধান্ত নিয়েছে সে এই অমার্জিত রাজনীতিতে আর থাকবে না। যেখানে এক কমিটির অন্তর্ভুক্ত সদস্যরা নৈতিকতা ভুলে একে অপরের সঙ্গে দাঙ্গায় জড়াতে পারে, সেই নোংরা রাজনীতিতে তানভীর থাকবে না। এমপি তানভীরের সাথে কথা বলে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু সে তার জেদ থেকে এক চুলও নড়বে না। আবিরকে কল দেওয়ায় আবিরও নিরেট কণ্ঠে বলেছিল, আমার ভাই যা বলবে তাই হবে। আমি আমার ভাইকে খুব ভালোবাসি। ও যখন যা চেয়েছে আমি তাই দিয়েছি। ও রাজনীতি করতে চেয়েছে, আমি তাকে সাপোর্ট করেছি, আর এখন সে সিদ্ধান্ত নিয়েছে তাকে সাপোর্ট করব। কারণ আমি আমার ভাইকে কারোর সহিংসতার আগুনে জ্বলতে দেখতে পারবো না। প্রতি সামান্য একটা বিষয় নিয়ে কমিটিতে যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে তার প্রভাব আমার ভাইয়ের উপর পড়বে না, তার গ্যারান্টি আছে? আজ নয়তো কাল যে কেউ আমার ভাইয়ের উপর অ্যাটাক করবে না, তার কি নিশ্চয়তা আছে? এমপি আবিরকে বোঝাতেও ব্যর্থ হয়েছে। ওনাদের ইচ্ছে ছিল তানভীরকে সভাপতি পদে রেখে বাকি কিছু সদস্য যুক্ত করে জেলাভিত্তিক নতুন করে কমিটি গঠন করে ফেলা। কিন্তু তানভীর রাজি না থাকায় নতুন করে আবারও সবকিছু করতে হবে। সেসব ভেবেই সবাই কিছুটা চিন্তিত। আগামী সপ্তাহে মিটিং ডাকা হয়েছে। সেদিন সবকিছু ঠিকঠাক হলে কমিটি ঠিক থাকবে, না হয় অফিসিয়ালি কমিটি বাতিল করা হবে। তানভীর সেসবে চিন্তা নেই। আর তানভীরকে ব্যস্ত রাখতে আবির ইচ্ছে করেই অফিসের কাজে সহ বেশ কিছুর কাজের জন্য তানভীরকে চেপে রেখেছে। দুপুর থেকে রাকিবের ফোনে রিয়া আর জান্নাত এক নাগার কল দিয়ে চলেছে। বাধ্য হয়ে 4টা নাগাদ রাকিব অফিস থেকে বেরিয়ে পাশের উদ্দেশ্যে রওনা দিল। রিয়া আজ সারাদিন ধরে মেঘের জন্য রান্না করেছে, সেগুলো রাকিবকে দিয়ে পাঠাবে। রিয়ার সঙ্গে সঙ্গে জান্নাত বায়না ধরেছে মেঘের জন্য খাবার পাঠাবে। রাকিবের কিছুই জানতো না। অফিস থেকে এসে এত এত আয়োজন দেখে হতভম্ব হয়ে গেছে। কারণ জিজ্ঞাসা করায় রিয়া বলেছে মেঘের আব্বু বিয়েতে রাজি হয়েছে, সেই খুশিতে তাদের সামান্য আয়োজন। আবিরের আব্বু রাজি হলে বিশাল আয়োজন করবে। রিয়ার কথা শুনে রাকিব রীতিমতো আশ্চর্যান্বিত হয়েছে।
মেঘের আব্বু আবির মেঘের সম্পর্কে রাজি, এটা রাকিব জানে না, অথচ রিয়া জান্নাত জানে। এটা ভেবে হতাশ হচ্ছে। ফ্রেশ হয়ে আবিরকে কল দিল। আবির কল রিসিভ করতেই রাকিব বলল, ভালোই তো, আজ শ্বশুরকে রাজি করিয়ে ফেলেছিস, কাল বাপকেও রাজি করিয়ে ফেলবি, পশু বউকে নিয়ে বিদেশ পাড়ি জমাবি। এদিকে তোর যে রাকিব নামের একটা বন্ধু ছিল সেটা বেমালুম ভুলে যাবি, বন্ধুত্বের সম্পর্ক ভেঙে দিবি। আবির দীর্ঘশ্বাস ছেড়ে বলল, 7 বছরের বন্ধুত্বে যে বন্ধুত্ব ভাঙিনি, 5 মাসে সে বন্ধুত্ব কি ভাঙবে? আর শ্বশুরাজি এটা তোকে কে বলেছে? জান্নাত আর রিয়া বলল, তারাই খুশিতে সারাদিন ব্যাপী রান্না করেছে তোর বউকে খাওয়ানোর জন্য। মানে কি এসবের? মানে রাখ, আগে বল, তোর শ্বশুর কি আসলে রাজি? কথা বলছিস তুই? তুই কি পাগল হয়েছিস? এখন কথা বলার উপায় আছে? একদিন রিয়াক্ট করে চিন্তায় আছি। রাগে 6 মাসের হুমকি তো দিয়ে ঠিকই ফেলেছি, কিন্তু মানলে তো বিশ্বাস। কবে না সব ভুলে বের আলোচনা শুরু করে দেয়। আর এখন যদি এখান থেকে আমি এই কথা তুলি, দেখা যাবে কাল সকালেই মেয়ের বিয়ের জন্য তোড়জোড় শুরু করে দিবেন। জান্নাত, তুই কি বলছিস তাহলে? জান্নাতের সাথে মজা করেছি, সে কাল ভাবির মতো আচরণ করেছে, তাই আমিও দেবরের মতো একটু দুষ্টামি করেছি। পুরোটা দুষ্টামি ছিল এমনটা নয়, কারণ আমার শ্বশুরের এমন আচরণ আমাকেও বেশ ভাবাচ্ছে। কেন, কি হয়েছে? আমি রাগ করে বাসা থেকে চলে যাওয়ার পর থেকে চাচু অনেক শান্ত হয়ে গেছেন। মেঘের বিয়ের জন্য নিজেই উঠে পড়ে লেগেছিলেন, আবার নিজেই চুপ হয়ে গেছেন। এখন এমন কেন করলো আমি জানি না, তবে সন্দেহ করছি। এত বছর আব্বুর সাথে আমার রেগুলার কথা হতো, চাচুর সাথে 7 দিনে একদিন কিংবা 15 দিনে 1-2 মিনিটের জন্য কথা হতো। অথচ এবার আমি এখানে আসার পর থেকে আব্বুর থেকে বেশি চাচুর সাথে কথা হচ্ছে, রেগুলার দুবেলা করে। উনি নিজেই ফোন দেন, এমন না যে শুধু প্রজেক্টের জন্য উনি চিন্তিত। এমনিতেই খোঁজ নেন, কি করছি, খাচ্ছি কিনা ঠিক মতো, কবে ফিরবো, শরীর ঠিক আছে কিনা, আরো অনেক কিছু। আগে যেসব কথা আব্বু বলতো সেসব কথা এখন চাচ্চু বলেন। ওনার এমন আচরণ মাঝে মাঝে মনে হয় আমি আসার সময় ওনার মেয়েকে সাথে নিয়ে আসছি, ওনার মেয়েকে যেন সুখে রাখি, তার সাথে যেন ভালো ব্যবহার করি। সেজন্য 2বার করে ফোন দিয়ে অ্যালার্ট করেন। ভালোই তো, উনি রাজি থাকলে তো টেনশন নিতেও করতে হবে না। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলতে শুরু করলো, ভাই, ওনাকে আমি বিন্দুমাত্র বিশ্বাস করি না। হতেও পারে 6 মাসের হুমকির জন্য এমন কিছুটা শান্ত আছেন। শুনেছি আব্বুর সাথে ঝামেলা হয়েছে, তার জন্য হয়তো কিছুদিন চুপচাপ আছেন। যতদিন না বাসর করতে পারছি ততদিন পর্যন্ত আমি কাউকে বিশ্বাস করি না। বাসর রাতের পরদিন বলতে পারবো আমার শ্বশুর আমাকে মেনে নিয়েছে কি না। রাকিব মুখ ফলিয়ে শ্বাস ছেড়ে বলল, রিয়ার জান্নাত যে খুশির ঠেলায় এত কিছু রান্না করলো, তখন কি আমি খেয়ে ফেলবো সব? সোজা আমাদের বাসায় নিয়ে দিয়ে আসবি, আমার বইয়ের ভাগ থেকে একটা কিছু কমলে তোর কপালে শনি আছে। রাকিব মুচকি হেসে বলল, তুই এখনো আগের মতোই আছিস। মেঘকে নিয়ে সামান্য একটু মজা করলেও যেভাবে রিয়াক্ট করিস আমার ভয়ই হয়। যেদিন বাসায় মেঘের কথা বলবি সেদিন ঠিক কি হবে? কি আর হবে, আব্বুরা উল্টাপাল্টা করলে মেঘের হাতটা ধরে সোজা বাসা থেকে নিয়ে বেরিয়ে যাব। মেঘ যেতে না চাইলে কোলে নিয়ে চলে যাব। এটাই তো চাই, মেঘকে নিয়ে সোজা আমাদের বাসায় চলে আসিস। সেসব পরে দেখা যাবে, এখন ডাকি, বের হতে হবে। আচ্ছা ঠিক আছে। রাকিব আর আরিফ খাবার নিয়ে একসঙ্গে মেঘদের বাসায় উদ্দেশ্যে রওনা দিল। গেটের ভেতর খোলা জায়গায় মিম আর আদি ক্রিকেট খেলছিল। মেঘও এতক্ষণ ওখানেই ছিল, কেবলই ভেতরে গেছে। আদি বোলিং করছে আর মিম ব্যাটিং করছে। রাকিবের হাতে সব খাবার। ভেতরে ঢুকে আদিদের খেলতে দেখে তাড়াতাড়ি চলে গেছে। পেছনে ছিল আরিফ। গেটের ভেতর পা রাখতেই বল এসে ঠাস করে ঠোঁটের উপর লাগছে। একটুর জন্য নাকটা বেজে গেছে। আরিফ ব্যথায় আর্তনাদ করে উঠল, মাথা চক্কর দিয়ে উঠেছে। এদিকে মিম ব্যাট ফেলে দৌড়। আদি কি করবে বুঝতে না পেরে মেঘকে ডাকতে ছুটল। আরিফ চোখে অন্ধকার দেখছে, ব্যথা সহ্য করতে না পেরে ওখানেই বসে পড়েছে। রাকিব ভেতর থেকে আরিফকে 2বার ডেকেছেও, কিন্তু
মালিহা খানের সাথে কথা বলায় ব্যস্ত হয়ে যাওয়ায় বেরিয়ে এসে দেখতে পারেনি। আদি মেঘকে বলতেই মেঘ দ্রুত ছুটে আসছে। ততক্ষণে আরিফ কিছুটা স্বাভাবিক হয়েছে, কিন্তু দাঁতার মাড়িতে চাপ খাওয়ায় রক্ত বের হচ্ছে। মেঘ দূরে এসে আরিফকে তুলে সাফলাইয়ের কাছে নিয়ে গেল। চোখ মুখে পানি দিয়ে আরিফকে ভেতরে নিয়ে গেছে। মেঘ ফ্রিজ থেকে বরফ বের করে ঠোঁটের উপর লাগাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই জায়গাটা ফুলে গেছে। মিম বেশ কিছুক্ষণ পর নিচে আসছে, শীতল চোখে আরিফের দিকে তাকিয়ে আছে। অন্য সময় ইচ্ছাকৃত ব্যথা দিলেও মিম আজ ইচ্ছে করে কিছুই করেনি। মিম ভেবেছিল রাকিব ভাইয়া একাই এসেছেন, তাই রাকিব ভেতরে চলে যাওয়ায় আবার খেলতে শুরু করেছিল। মিম আর আদি চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রাকিব আরিফের পাশে সোফায় বসে আছে। আলী আহমেদ খান বাসায় ফিরে আরিফের অবস্থা দেখে চিন্তিত স্বরে জানতে চাইল, কি হয়েছে তোমার? আরিফ সত্যি কথা বলতে গিয়েও থেমে গেল। মিমের শীতল দু চোখে আর অসহায়ের মতো চাহনি দেখে আরিফ আস্তে করে বলল, তেমন কিছু না মামা। আলী আহমেদ খান ভারী কণ্ঠে বললেন, বসো, আমি আসছি। মিম ভয় আরো বেশি সিটিয়ে গেছে। বড় আব্বু জোর গলায় জিজ্ঞাসা করলেই আরিফ বলে দিবে। বড় আব্বু জানতে পারলে ওদের যে কি হাল হবে সে ভেবেই মিমের হাত পা কাঁপছে। কিছুক্ষণ পর তানভীর আসছে। রাকিব তানভীরের সাথে কথা বলতে বলতে তানভীরের রুমে চলে গেছে। মেঘ রান্নাঘরে শরবত করছে আর মালিহা খান ওদের জন্য নাস্তা রেডি করছেন। মিম সেখান থেকেই এক গ্লাস শরবত নিয়ে আরিফের কাছে গেল। মিম চোখ নামিয়ে শীতল কণ্ঠে বলল, সরি, আমি আপনাকে সত্যি দেখিনি। হুট করে এসে ঢুকেছেন আর বলটাও সেই সময় লেগেছে। আরিফ অগ্নিদৃষ্টিতে তাকিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে বলল, আমি জানি তুমি ইচ্ছা করে এমন করেছ। আমি তোমার কি ক্ষতি করেছি যে তুমি সবসময় আমার সাথে এমন আচরণ করো? মিম ধীর কণ্ঠে বলল, আপনি বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে এমনটা করিনি। মিথ্যাবাদী মেয়ে, চুপ করো, বড় মামা আসলে আমি সব বলে দিব। মিমের এবার রাগ উঠে গেছে। হাতে থাকা গ্লাসের সবটা শরবত শেষ করে গ্লাস রাখতে রাখতে রাগান্বিত কণ্ঠে বলে, আপনি আমায় ভয় দেখাচ্ছেন? কি ভাবছেন আমি খুব ভীতু? একদমই না, আমি কাউকে ভয় পাই না। আমার কারণে ব্যথা পেয়েছেন, তাই মানবতার খাতিরে সরি বলতে আসছিলাম, কিন্তু এখন বুঝতে পারছি আপনি এর সরির যোগ্যই না। মিম রাগে গজগজ করতে করতে নিজের রুমে চলে গেছে। আরিফ আর রাকিব নাস্তা করে সন্ধ্যার আগে বেরিয়েছে। এর মধ্যে রাকিবের ফোন দিয়ে রিয়ার সাথে ভিডিও কলে কথাও বলেছে মেঘ। সন্ধ্যার পর আবিরকে একটা ছেলের ছবি পাঠিয়ে মেসেজ দিয়েছে, সেটা কেমন ভালো কে। মেঘ পরপর একটা বিয়ের কার্ডের ছবি পাঠিয়ে মেসেজ দিল, আগামী শুক্রবার বিয়ে, আপনার দাওয়াত রইল, চলে আসবেন। মানে কার বিয়ে? মেঘ মুচকি এসে বলল, আমার। মার্ডার করে ফেলব। মেঘ কতগুলো হাসির ইমোজি পাঠিয়ে দিয়েছে। তারপর লিখল, মার্ডার করতে হলে আপনাকে আমার সামনে আসতে হবে, বিয়ের দিন দেখা হচ্ছে তাহলে। আবির এবার কল দিল। মেঘ ভয়ে কল রিসিভ করছে না, কারণ কল রিসিভ করলে বকা খেতে হবে। 3 বারের মাথায় বাধ্য হয়ে কল রিসিভ করলো। আবির রাগান্বিত কণ্ঠে জিজ্ঞাসা করলো, ছেলেটা কে? বয়ফ্রেন্ড। কার? আমার। রাগাবি না আমায়, ছেলেটা কে বল। বললাম তো বয়ফ্রেন্ড। কার? আমার বান্ধবী মায়ের বয়ফ্রেন্ড। কার? মায়ের বিয়ে শুক্রবারে, সেটারই কার্ড। বারবার নিজের কথা বলছিলি কেন? আমার বিয়ের কথা শুনে কতটা খুশি হন তাই দেখছিলাম। আবির জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে মোলায়েম কণ্ঠে বলল, বিয়ে করার খুব ইচ্ছে তোর? হ্যাঁ, অনেক ইচ্ছে। বিয়ে করলে সাজতে পারবো, ছবি তুলতে পারবো, অনেকগুলো শাড়ি হবে, ড্রেস হবে, কত কত গিফট পাবো। সবগুলো নিয়ে পালায় যাব। মানে কোথায় পালাবি? মেঘ ফিসফিস করে বলল, আমি তো বিয়ে করবো শুধু গিফটগুলোর জন্য, যা যা পাবো সব নিয়ে নিরুদ্দেশ হয়ে যাব। বাহ, অসাধারণ চিন্তা ভাবনা আপনার। টাকা পাঠায় বিয়ের শপিং করতে করতে রুম ভরে ফেলুন, তবুও মানুষের গিফটের আশায় বসে থাকিয়েন না।
আপনি বুঝতে পারছেন না, বিয়ের জিনিসপত্র নিয়ে পালানোর মজাই আলাদা। আবির দীর্ঘশ্বাস ছেড়ে মনে মনে বিড়বিড় করলো, জিনিসপত্র না নিলেও আপনাকে নিয়ে আমি পালাবো, এটা নিশ্চিত। আবির এবার কিছু বলছে না দেখে মেঘ মোলায়েম কণ্ঠে বলল, একটা কথা বলি। হুম, বলছিলাম না, থাক। কি হয়েছে, বিয়েতে যেতে চাচ্ছিস? মেঘ চোখ বড় করে ভীত কণ্ঠে বলল, আসলে মায়া খুব জোর করছে। না করে দিব? না করতে হবে না, যা, সমস্যা নেই। আর কে কে যাবে? বন্যা, ভা বন্যা, আমি, মিম আর পাখি। তানভীর ভাইয়া যেতে চাইলে যাবে, ভাইয়াকে আর আপনাকেও দাওয়াত দিয়েছে। সে আমাকে চিনে? হুম। আচ্ছা, যেখানেই যান সাবধানে থাকবেন। জি অবশ্যই, আল্লাহ হাফেজ। শুক্রবার মিম মেঘ বন্যাকে নিয়ে বিয়ে খেতে গেছে। পাখি আলাদাভাবে ওর হাজবেন্ডের সাথে গিয়েছে। মেঘ তানভীরকে যেতে বলেছিল, এমনকি মায়া নিজেও ফোন করে দিয়ে তানভীরকে বলেছে, কিন্তু তানভীর যেতে রাজি হয়নি। ছোট বোনের বান্ধবীর বিয়েতে যাওয়াটা তানভীরের কাছে কেমন যেন লাগে। পাখির বিয়েতেও তানভীর যায়নি। মেঘ, মিম আর বন্যা বিয়ে বাড়ি থেকে খাওয়া দাওয়া করে ঘুরে ফিরে বন্যাকে বাসায় দিয়ে সন্ধ্যার দিকে বাসায় পৌঁছেছে। আজ বাড়ির পরিবেশ অন্যরকম। আবির যাওয়ায় এতদিন পর তিন ভাই একসঙ্গে বাড়িতে উপস্থিত হয়েছেন। তিন ভাই সোফায় বসে চা খাচ্ছেন আর গল্প করছেন। মেঘ আর মিম একসঙ্গে সালাম দিল। মোজাম্মেল খান উঠে গিয়ে দুজনের মাথায় হাত বুলিয়ে ঠান্ডা কণ্ঠে শুধালেন, কেমন আছিস তোরা? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তোদের জন্য জামা নিয়ে আসছি, দেখ পছন্দ হয় কিনা। মেঘ আর মিম জামা পেয়ে খুশিতে গদগদ করে রুমে চলে গেছে। ফ্রেশ হয়ে কিছুক্ষণ পর নিচে এসে সবার সঙ্গে গল্প করতে বসেছে। গল্পেও কিছুই না, ওনারা কথা বলছেন, মেঘ আর মিম বসে বসে শুনছে। তানভীর ছাড়া এখানে সবাই উপস্থিত আছে। কিছুক্ষণ বাদে তানভীরও নিচে আসছে। অনেকদিন পর ভাইদের পেয়ে আলী আহমেদ খান মন খুলে কথা বলছেন। মোজাম্মেল খান তানভীরের উদ্দেশ্যে শান্ত কণ্ঠে শুধালেন, শুনলাম তুমি নাকি রাজনীতি করবে না? জি। হঠাৎ এই চিন্তা মাথায় ঢুকলো কিভাবে? এমনিতেই। মোজাম্মেল খান এবার হুঙ্কার দিয়ে উঠলেন, লক্ষ্য স্থির না করলে জীবনে কিছু করতে পারবে না। এই যে ভাই ভাই করো, ভাইয়ের কিছু তো শিখতে পারবে। শিখতেও তো পারো। আমাদের কোম্পানির বেশিরভাগ দায়িত্ব একা সামলিয়েও নিজের কোম্পানি দাঁড় করে ফেলেছে। শুধু তাই নয়, এই যে গত 2 মাস রাজশাহী আর চট্টগ্রাম ছিলাম, আমার তেমন কোনো কাজই করতে হয়নি। আবির অলরেডি সব কিছু গুছিয়ে রেখে গেছে। এমনকি ওখানে থেকেও প্রতিনিয়ত এখানের খোঁজ নিচ্ছে। আর তুমি কি করছো? একবার পড়াশোনা ছেড়ে দিচ্ছ। আবিরের কথায় এখনো নামমাত্র পড়াশোনা করেছ, হুট করে রাজনীতি ভূত চাপলো মাথায়, এখন আবার বলছো রাজনীতি করবে না। তুমি আসলে কি চাও? কি করবা জীবনে? এমন করলে কোনো মেয়ের বাবা তোমার কাছে মেয়ে দিবে? তানভীর মনে মনে বিড়বিড় করছে, কোনো মেয়ের প্রয়োজন নেই আমার, শুধু বন্যা হলেই হবে। আমি পড়াশোনা করে সরকারি চাকরি নিয়ে বন্যাকে বিয়ে করব। কিন্তু মুখ ফুটে কিছুই বলতে পারল না। মোজাম্মেল খান গম্ভীর কণ্ঠে বললেন, যদি কিছু করতে না পারো কাল থেকে আমাদের অফিসেই যেও। বাবা চাচার ব্যবসা যেহেতু আছে সেটারই হাল ধরো। আব্বুর কথা বলার ধরন মেঘের একদম সুবিধা লাগছে না। মেঘ তানভীরকে এক পলক দেখে নিল। তানভীর মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছে। আব্বু বড় আব্বুর সামনে কথা বলা স্বাভাবিক। আবির তানভীর কারোরই নেই। মাথা কপট রাগীস্বরে মেঘ কপট রাগীস্বরে বলল, ভাইয়া অফিসে যাবে না, পড়াশোনা করে চাকরি নিবে। মোজাম্মেল খান মেঘিস্বরে বললেন, তোমার ভাই করবে চাকরি? মেঘের মন খারাপ হয়ে গেছে। তানভীর দিকে তাকিয়ে আছে। নিজের উপর কনফিডেন্স নিয়ে বন্যাকে প্রপোজ করেছে মেঘ। বন্যার ইচ্ছা অনিচ্ছা সবটাই মেঘ জানে। বন্যার আব্বু স্ট্রং মেন্টালিটির মানুষ। উনি যদি একবার মন স্থির করেন চাকরিজীবী সাথে ছাড়া মেয়ে বিয়ে দিবেন না, তাহলে আর কোনোদিনও ওনাকে রাজি করানো সম্ভব নয়। তাই আগে থেকেই ভাইকে প্রস্তুত করতে হবে। মেঘ তানভীরের দিকে তাকিয়ে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, ভাইয়া চাকরি করবে। ভাইয়াকে কেউ কিচ্ছু বলবে না। ভাইয়া ব্যবসা করবে না, চাকরি করবে। তানভীর বিস্ময় চোখে মেঘের দিকে চেয়ে আছে। মেঘ ফোপাতে ফোপাতে রুমে চলে গেছে। মনের বিরুদ্ধে কিছু ঘটলেই অভিমানী মেঘের বুক করে কান্না আসে।
মোজাম্মেল খান তানভীরের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, তোমাকে নিয়ে ওরা তোমার থেকেও বেশি কনফিডেন্ট, অথচ তুমি কি দাম নিচ্ছ? আবির নিজের কারণে আজ পর্যন্ত যতবার কাঠগড়ায় দাঁড়িয়ে তার থেকে কয়েক হাজার গুণ বেশি তোমার জন্য দাঁড়িয়েছে। আমার এইটুকু মেয়েটা পর্যন্ত তোমার জন্য কান্না করছে। তুমি কি এগুলো বোঝো? তোমার কি উচিত না ওদের মুখে একটু হাসি ফোটানো? আলী আহমেদ খান কোমল কণ্ঠে বললেন, বাদ দে, বাসায় ফিরে ছোটটাকে না বকলে কি তো শান্তি লাগে না? মোজাম্মেল খান চিন্তিত স্বরে বললেন, তোমার তো চিন্তা নাই, একমাত্র ছেলে, তাও আবার প্রতিষ্ঠিত। আবির কি তোর ছেলে না? আবির আমার ছেলের মতো, কিন্তু তানভীর আমার ছেলে, ওর ভবিষ্যৎ নিয়ে আমাকেই ভাবতে হবে। আলী আহমেদ খান হুঙ্কার দিয়ে উঠলেন, ছেলে মেয়েদের মাঝে বিবাদ সৃষ্টি করিস না। আবির, তানভীর, মেঘ, মিম আদি প্রত্যেকেই সন্তান, কেউ কারো থেকে বেশি আদরের না, সবাই সমান। বাকবিতণ্ডতা চলল বেশ কিছুক্ষণ। আলী আহমেদ খান তানভীরকে রুমে চলে যেতে বলেছেন। এদিকে মেঘ কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। তানভীর ডাকতে এসে ঘুমাচ্ছে দেখে চলে গেছে, আবিরকেও জানিয়ে দিয়েছে। রাত 10:30 নাগাদ মেঘের ফোন ভাইব্রেট হচ্ছে। দুবার বাজতেই মেঘ ঘুমের মতো কল রিসিভ করলো। অপর পাশ থেকে আবির অনাকাঙ্ক্ষিত কণ্ঠস্বর আসলো, মেঘ, এই মেঘ, তুই ঠিক আছিস? আবিরের গলা কাঁপছে, কণ্ঠস্বর ভেজা। মেঘ থতমত খেয়ে বলল, হ্যাঁ, আপনার কি হয়েছে? আবির কথা বলতে পারছে না, চাপা কান্নায় শব্দ আসছে। মেঘ শোয়া থেকে উঠে বসে উদ্বিগ্ন কণ্ঠে ডাকলো, আবির ভাই। একটু থেমে আবার শোধালো, কি হয়েছে আপনার, কাঁদছেন কেন? আবির কথা না বলে কল কেটে দিয়েছে। মেঘ দ্রুত ওয়াশরুম থেকে মুখ ধুয়ে এসে নেট অন করে তাড়াতাড়ি আবিরকে ভিডিও কল দিল। খানিক বাদে আবির কল রিসিভ করলো। বৈদ্যুতিক বাতির আলোতে আবিরের রক্তাভ চোখে চোখ পড়তেই মেঘের শরীর কম্পিত হলো। ফ্যাকাশে চেহারা, গালে পানির দাগ, চোখের নিচে ভিজে আছে, এখনো লাইটের আলোতে চিকচিক করছে। মেঘ আর্তনাদ করে উঠল, কি হয়েছে আপনার? জানি না। ঘুমাইছিলেন? বাজে স্বপ্ন দেখছেন? ভয় পাইছেন? আবির ভ্রুকুচকে মেঘের দিকে তাকিয়ে শীতল কণ্ঠে উত্তর দিল, আর একটু হলে আত্মাটা বেরিয়ে যেত। মেঘ নির্বোধের মতো আবিরের দিকে তাকিয়ে আছে। হঠাৎ ঠোঁট বেঁকিয়ে মুচকি এসে বলল, আপনি না খুব সাহসী, এত ভয় পেলে হবে? আবির চোখ মুখে রাশভারী কণ্ঠে জবাব দিল, পৃথিবীর সবার কাছে আমি সাহসী হলেও আমার মন জানে একজনের জন্য আমার হৃৎপিণ্ড কতটা দুর্বল। তার কিছু হলে আমি সত্যি মরে যাব। এতক্ষণ আপনারা শুনছিলেন আমৃত্যু ভালোবাসি তোকে উপন্যাসের 67তম পর্বের প্রথম অংশ। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখে থাকলে আমার ফেসবুক পেজটি ফলো করবেন এবং আমার ভিডিওগুলো আপনার প্রিয় মানুষদের সাথে শেয়ার করবেন। পরবর্তী ভিডিও পর্যন্ত সকলে ভালো থাকবেন। টিল দেন, আল্লাহ হাফেজ।